21শে ফেব্রুয়ারি সকালে পুলিশের বাধার মুখে ছাত্ররা যখন এগোতে পারছিল না, তখন রওশনারা বাচ্চু এবং তার সঙ্গীরা এক সাহসী সিদ্ধান্ত নেয়। তিনি তার সঙ্গীদের নিয়ে পুলিশের তৈরি কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ফেলার উদ্যোগ নেন। পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে, রওশনারা বাচ্চু পিছু হটেননি। পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন, কিন্তু তার এই পদক্ষেপ বাকি ছাত্রদের সাহস জুগিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন বাঙালি নারীরা কেবল ঘরের কোণে বসে থাকার জন্য নয়, প্রয়োজনে তারা রাজপথে রক্ত ঝরাতেও প্রস্তুত। আরেকজন কিংবদন্তি ভাষা সৈনিক হলেন ডক্টর সুফিয়া আহমেদ, তৎকালীন সুফিয়া ইব্রাহিম। তিনি ছিলেন বিচারপতি ইব্রাহিমের কন্যা। একটি উচ্চবিত্ত এবং রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও তিনি রাজপথে নেমেছিলেন। 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের মিছিলে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। 1948 সাল, পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র কয়েক মাস অতিক্রান্ত হয়েছে। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ তখন ক্ষমতার তুঙ্গে। তাকে মনে করা হতো অবিসাংবাদিত নেতা, যার কথার উপর কথা বলার সাহস কারও নেই। 24শে মার্চ 1948 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠান। পুরো হলরুম পিন পতন নীরবতায় আচ্ছন্ন। জিন্নাহ মঞ্চে দাঁড়িয়ে তার স্বভাবসুলভ আভিজাত্য আর দম্ভ নিয়ে ইংরেজিতে ভাষণ দিচ্ছেন। হঠাৎ তিনি উচ্চারণ করলেন সেই বিতর্কিত বাক্য, "There is no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. Anyone who tries to mislead you is really the enemy of Pakistan. So let me make it very clear to you that the state language of Pakistan is going to be Urdu and no other language." মুহূর্তের মধ্যে সেই নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। জিন্নাহর বাক্য শেষ হতে না হতেই হলের এক প্রান্ত থেকে কয়েকজন ছাত্রের সম্মিলিত কণ্ঠস্বর গর্জে উঠল, "নো নো।" এটি ছিল সাধারণ কোনো প্রতিবাদ নয়, এটি ছিল এক অকল্পনীয় স্পর্ধা। জিন্নাহর মতো কায়েদে আজমের মুখের উপর দাঁড়িয়ে তাকে প্রত্যাখ্যান করার ঘটনা ছিল তৎকালীন প্রেক্ষাপটে অভাবনীয়। জিন্নাহ স্তম্ভিত হয়ে কয়েক মুহূর্তের জন্য থামতে বাধ্য হন। এই না ধ্বনিটি ছিল ভাষা আন্দোলনের প্রকৃত বীজ। এটি বুঝিয়ে দিয়েছিল যে বাঙালি তার মাতৃভাষার প্রশ্নে কোনো আপোষ করবে না, তা প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন। এই প্রতিবাদের নেতৃত্বে ছিলেন আব্দুল মতিন, পরবর্তীতে ভাষা মতিন সহ আরও কয়েকজন সাহসী ছাত্রনেতা। সেই দিনের সেই না ধ্বনি পরবর্তী 4 বছর ধরে ধিকি ধিকি জ্বলে 1952 সালে এক দাবানলে পরিণত হয়। 1948 সেই স্ফুলিঙ্গ 1952 সালে আগ্নেয়গিরিতে রূপ নেয়। 21শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 144 ধারা ভঙ্গ না করার পক্ষে থাকলেও সাধারণ ছাত্র যুব সমাজ ছিল অনড়। এই উত্তাল সময়ে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন নারীরা। ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা খুবই কম হয়, কিন্তু বাস্তবতা হলো সেদিন নারীরা সামনে না থাকলে পুলিশের ব্যারিকেড ভাঙা এবং আন্দোলনের গতি ধরে রাখা অসম্ভব হতো। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমান ঢাকা মেডিকেল কলেজ চত্বর, ছাত্ররা সিদ্ধান্ত নেয় তারা 10 জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে 144 ধারা ভঙ্গ করবে। কৌশলের অংশ হিসেবে নারীদের সামনের সারিতে রাখা হয়েছিল। ধারণা ছিল পুলিশ নারীদের উপর সহজে লাঠিচার্জ বা গুলি চালাবে না, কিন্তু পাকিস্তানি পুলিশ সেই ধারণা ভুল প্রমাণ করে নারীদের উপরও নির্মম নির্যাতন চালায়। ভাষা আন্দোলনের নারী ইতিহাসের কথা বলতে গেলে যার নাম সবার আগে উঠে আসে, তিনি রওশনারা বাচ্চু। সেদিন 144 ধারা ভঙ্গের সিদ্ধান্তে যারা অটল ছিলেন, তিনি তাদের অন্যতম। 21শে ফেব্রুয়ারি সকালে পুলিশের বাধার মুখে ছাত্ররা যখন এগোতে পারছিল না, তখন রওশনারা বাচ্চু এবং তার সঙ্গীরা এক সাহসী সিদ্ধান্ত নেয়। তিনি তার সঙ্গীদের নিয়ে পুলিশের তৈরি কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ফেলার উদ্যোগ নেন। পুলিশ যখন লাঠিচার্জ শুরু করে, রওশনারা বাচ্চু পিছু হটেননি। পুলিশের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন, কিন্তু তার এই পদক্ষেপ বাকি ছাত্রদের সাহস জুগিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন বাঙালি নারীরা কেবল ঘরের কোণে বসে থাকার জন্য নয়, প্রয়োজনে তারা রাজপথে রক্ত ঝরাতেও প্রস্তুত।
আরেকজন কিংবদন্তি ভাষা সৈনিক হলেন ডক্টর সুফিয়া আহমেদ, তৎকালীন সুফিয়া ইব্রাহিম। তিনি ছিলেন বিচারপতি ইব্রাহিমের কন্যা। একটি উচ্চবিত্ত এবং রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও তিনি রাজপথে নেমেছিলেন। 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গের মিছিলে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশ যখন কাঁদানে গ্যাস লাঠিচার্জ শুরু করে, তখন সুফিয়া আহমেদ ও তার সহপাঠীরা ছত্রভঙ্গ না হয়ে ইট পাটকেল ছুঁড়ে জবাব দিতে থাকেন। পুলিশের তাড়া খেয়ে তারা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দেয়াল টপকে ভেতরে আশ্রয় নেন, তবুও মাঠ ছাড়েননি। পরবর্তী সময়ে তিনি বলেছিলেন, ভাষার জন্য মরে গেলেও আমাদের কোনো আফসোস ছিল না। সেদিনের আন্দোলনে ইডেন কলেজ এবং কামরুন নেসা স্কুলের ছাত্রীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ইডেন কলেজের ছাত্রীরা হোস্টেল থেকে বেরিয়ে এসে মিছিলে যোগ দেয়। শুধু তাই নয়, তারা নিজেদের গহনা বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আন্দোলনের তহবিল গঠন করেছিল। 21শে ফেব্রুয়ারি যখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং অনেককে গ্রেফতার করে, তখন এই নারীরাই হাসপাতালে আহতদের সেবা শুশ্রূষা করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা সংবাদ আদান প্রদান এবং পোস্টার লিখনের কাজও চালিয়ে যান। মমতাজ বেগম, যিনি পরবর্তীতে গ্রেপ্তার হন এবং কারাভোগ করেন, হালিমা খাতুন, সারা তাইফুর এবং জুলেখা হকের মতো নারীরা ছিলেন এই আন্দোলনের অগ্রসৈনিক। নারায়ণগঞ্জের মর্গান হাই স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে যে আন্দোলন হয়েছিল, তা ভাষা আন্দোলনকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে ব্যাপক ভূমিকা রেখেছিল। 1948 সালে কার্জন হলে জিন্নার মুখের উপর সেই নো ছিল বাঙালির আত্মমর্যাদার প্রথম হুঙ্কার। আর 1952 সালে রওশনারা বাচ্চু, সুফিয়া আহমেদ এবং নাম না জানা শত শত নারীর ব্যারিকেড ভাঙার শব্দ ছিল সেই হুঙ্কারের চূড়ান্ত রূপ। ভাষা আন্দোলনে নারীরা কেবল সহযোগী ছিলেন না, তারা ছিলেন আন্দোলনের নিয়ন্ত্রক শক্তি। 144 ধারা ভঙ্গের মিছিলে তাদের উপস্থিতি এবং পুলিশের লাঠির সামনে বুক পেতে দেওয়ার সাহসী প্রমাণ করে 21 মানে কেবল ভাই হারানোর শোক নয়, 21 মানে বোনদের অকুতোভয় প্রতিরোধের ইতিহাসও বটে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।